দায়িত্ব হিসাবে রাখবো না, সেদিনকার বুঝবে। পেলেও দোষ, না পেলেও দোষ। যিনি কপাল মন্দ তাদের এই অবস্থাই হয়েছে। পাশের মানুষটা একটুখানি পাশে থাকে না। ফার্স্টে দিয়েছি আমি 1 গ্লাস দুধ, 4টে কাজু, একটা নারকেলের নাড়ু, যেটা হ্যালো বন্ধুরা, আজকে আমি ব্লগটা স্টার্ট করছি কিন্তু আমার রান্নাঘর থেকে। আর এই দেখো, দুধটা কিন্তু সকাল সকাল জালে বসিয়ে দিয়েছি, কারণ গোপাল সোনাকেও আমাকে দুধ দিতে হবে, প্লাস মেয়েকেও কিন্তু দুধ দিতে হবে। মেয়ে উঠে গেছে কারণ ওর সামনেই পরীক্ষা। আর এখানে হাজব্যান্ডকে ফোন করে জিজ্ঞাসা করতে চাইছি যে ও আজকে ব্রেকফাস্টে কী হবে, কিন্তু নেটওয়ার্কে এত সমস্যা করছে, কিছুতেই ফোন মানে যাচ্ছেই না, জানো তো। তো আমি বারবার সেটাকে রিট্রাই করে যাচ্ছি। হ্যালো, কি টিফিন খাবে? শিমু তো রাতে খাবে বললে। হায় ভগবান, আর দুপুরে কি খাবে? না না, সেই বুঝে আমি, হ্যাঁ পালং শাক, হ্যাঁ আচ্ছা আচ্ছা, তোমার রাতে নিমন্ত্রণ আছে তাই তো? আচ্ছা, ওই জন্য ডিমের ঝোল দিয়ে ভাত খাও দুপুরে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখন 2টো রুটি করবো তাই তো? ঠিক আছে, রাখো। কখন আসো তুমি? ঠিক আছে, আমি গোপালকে খেতে দিয়ে তারপর তোমার রুটি করছি। রাখো। আমার গোপাল সোনা আমার সকল বন্ধুকে আর একবার কিন্তু তার তরফ থেকে গুড মর্নিং জানালো। আজকে আমার গোপু সোনার গুড মর্নিংটা কিন্তু একটু সকাল সকালই হয়ে গেছে বন্ধুরা, যেহেতু আমারও তাড়াতাড়ি চোখ খুলে গেছে, ভাবলাম গোপালকেও তুলে একদম সাজিয়ে গুছিয়ে ব্রেকফাস্টটা করে দিই। তো ব্রেকফাস্টে দেখো, একটা নাড়ু দিয়েছিলাম, 4টে কাজু দিয়েছিলাম, 1 গ্লাস দুধ আর একটা লিটল হার্ট বিস্কুট। আর একদম সকালবেলা গেট রেডি হয়ে কিন্তু সে সিংহাসনে বসে আছে। কেমন লাগছে আমার গোপু সোনাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানিও। এদিকে আমার গোপাল সোনার খাওয়া কিন্তু অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। তো গোপাল সোনাকে যেটা খেতে দিয়েছিলাম সেটাই কিন্তু আমরা প্রসাদ হিসাবে খেয়ে নিয়েছিলাম। তারপর চলে এসেছি, কিন্তু বেশ খানিকটা পরই কিন্তু এসেছি আমি এই স্টাডি রুম কি বলো, ঠাকুরঘর যেটাই বলো, সেটাকে একটু ক্লিন করতে। আর সত্যি কথা বলতে গেলে এই যে মাইক্রোফাইবার ডাস্টারটা আমার এত কাজে এসেছে না বন্ধুরা, কি বলবো। এটা দিয়ে আমি ঝুলও পরিষ্কার করতে পারি, ফ্যান পরিষ্কার করতে পারি, দেখো তারপর যে কার্টেনের যে রডগুলো আছে না, সেইগুলোও না খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে, যেগুলো ঝাড়ু দিয়ে কিন্তু একদম হয় না। আর এখানে দেখো, হাজব্যান্ডকে আবার ব্রেকফাস্টও করে দেওয়া হয়েছে। হাজব্যান্ড এখানে ব্রেকফাস্ট খাচ্ছে, আর আমি এখানে একটা গান চালিয়ে দিয়েছি। কি গান চালালাম এখন আর মনে পড়ছে না, যাই হোক ভালোই একটা গান চালিয়ে দিয়েছিলাম। আর ও খাচ্ছে, ততক্ষণ আমি ভাবলাম যে না, বসে থেকে আর কোনো লাভ নেই, সোফাটা ততক্ষণ ক্লিন করে নিই, তারপরে আমি বেডরুমটা ক্লিন করতে যাব। কারণ এখন বসে বসে মেয়ে বেডরুমে না পড়াশোনা করছে, আর বেডরুমের জানলাটা খুব তাড়াতাড়ি খুলছি না, কারণ ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। আগের দিন রাতের মেয়েটার জ্বরও এসেছিল জানো তো, ঠান্ডার থেকে। আর আমি জানি, আমি সবসময় প্রস্তুত থাকি, কারণ আমার মেয়ের ছোট থেকে আমি এই জিনিসটা দেখে এসেছি যে আমার মেয়ের পরীক্ষা যখন থেকে শুরু হয়, যে কোনো পরীক্ষা, আমার মেয়ের একটা না একটা শরীর খারাপ হবেই হবে, হয় জ্বর, নালে সর্দি কাশি, নালে যে কোনো একটা কিছু। আর এখানে দেখো, মেয়েকে আবার এই স্টাডি রুমে পাঠিয়ে দিলাম, তো মেয়েকে আবার আদর ঠাদর করে হাজব্যান্ড আবার কাজ চলে যাচ্ছে। পালং শাক, তোপসে মাছ আর ডাল, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে হঠাৎ করে ইউটিউবে একটা ভিডিও দেখলাম। আমিও তো মাঝে মাঝে দেখি, তো যাই হোক, ভালো জিনিস দেখি, খারাপ জিনিস দেখি না। যেটা শিক্ষামূলক, দৃষ্টান্তমূলক, সেটাই আমি দেখি, আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তিনি, আমার নামটা ঠিক মনে পড়ছে না, তোমরা হয়তো দেখবে, খুব ফেমাস একজন পরিচালক প্লাস উনি অভিনেতা, একটু মোটা করে, কি নামটা না আমার ঠিক মনে পড়ছে, যে কাজ করতে করতে সব ভুলে যাই, আর ক্যামেরা অন থাকে তো আরোই ভুলে যাই। তো যাই হোক, তিনি কিন্তু একসময় প্রায় অনেক দেখেছি সিরিয়াল করতো, প্লাস উনি পরিচালনাও করতেন।
তিনি আজকে দেখলাম যে স্টল মানে চায়ের স্টল দিয়ে ওয়াইফের সাথে ঘুগনি, তারপরে আরও কিছু যা যা খাবার হয় মানে চায়ের সাথে যা যা খায় সেটা বিক্রি করছেন। মানে ভাবতে পারছো মানে কোথা থেকে কোথায় এসে তিনি পড়েছেন। তো অনেক সাক্ষাৎকার নিচ্ছে সবাই যে আপনি এরকম জায়গা ছিলেন, আপনি হট করে এই সিদ্ধান্তে এলেন কেন? বলছি কাজ ছিল না, প্রায় 2-3 বছর পর ওই যে কোভিডের সময় অনেক মানুষের, কত মানুষের যে আর্থিক ক্ষতি হয়ে গেছে, সেই সময় কাজ বাজ ছিল না। তারপর যে মানুষের বিজনেস ডাউন খেতে শুরু করলো, এখন পুরো তলানিতে এসে ঠেকেছে। যাই হোক, যার যার কপাল ভালো সে টিকে গেছে, আর যার যার কপাল মন্দ তাদের এই অবস্থাই হয়েছে। তো যাই হোক, এটাই আমার ওনার থেকে শিক্ষা নিলাম যে কোনো পরিস্থিতিতেই হার মানতে নেই। তুমি যে পরিস্থিতি থাকো না কেন, ঈশ্বর ঠিক কিছু না কিছু তোমার জন্য লিখে রেখেছেনই। দেখো, অনেকে আমি হয়তো ভাববে যে অনেকে এই সিচুয়েশন থেকে, বাবা আমি একজন অভিনেতা বা আমি একজন এত বড় মানুষ, আমি গিয়ে রাস্তায় গিয়ে চা বিক্রি করব, ঘুগনি মোটর বিক্রি করব। মানুষ এই সব ভেবেই না ফার্স্ট্রেটেড হয়ে পড়ে, বলুন একদম নিজেকে ডিপ্রেশনের মধ্যে নিয়ে চলে যায়। কিন্তু উনি তা করেননি, কারণ উনি সেটা ভেবেছেন যে না, এটা কোনো সলিউশন না, এটা কোনো পথই না। তিনি কিন্তু ভেবেছেন যে কিভাবে এর সলিউশন বার করা যায়। আর দেখো, তিনি কিন্তু সলিউশন বার করতেও পেরেছে। হাজার হাজার মানুষ তার স্টলে আসছে। আর যদি তুমি ভালো কর্ম করো, তুমি যদি ভালো হাতের কাজ জানো, তাহলে তোমার কোনোদিনও মোটামুটি অভাব হবে না। দুবেলা তুমি ডাল ভাতও অন্তত খেয়ে পরে থাকতে পারবে। তো উনি কিন্তু এখন দেখো দিব্যি মানে বুক ফুলিয়ে উনি কিন্তু বিজনেসটা করছে, রানিং কয়েক মাস বোধহয় উনি এই বিজনেসটা করছেন। তো যাই হোক, সকাল সকাল এই ভিডিও দেখে আমি এই শিক্ষায় উপনীত হলাম যে কোনো পরিস্থিতিতে মানুষকে হার মানতে নেই। যতক্ষণ এইখানটায় প্রাণ আছে ততক্ষণ লড়ে যেতে হয়, প্রাণ না থাকলে তো ব্যাস ঠিক আছে, যতক্ষণ আছে ততক্ষণ হার মানতে নেই, কিছু না কিছু করে যেতেই হবে। তো যাই হোক, খুব ভালো একটা শিক্ষা পেলাম জীবন থেকে। মানে উনি অত বড় একটা মানুষ হয়েও যদি উনি স্টল দিয়ে তার ওয়াইফের সাথে একসাথে কাজ করতে পারে, কাঁধে কাঁধে মিলিয়ে। আর একটা জিনিস কি জানো তো, যদি পাশের মানুষটা একটুখানি পাশে থাকে না, মানে আর কিচ্ছু লাগে না। বিশেষ করে সে হাজব্যান্ড হোক কি ওয়াইফ হোক, যে কোনোই হোক, দূর সময় যদি হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকে না, তাহলে কোনো কষ্ট কোনো দুঃখ তাদের ছোট করতে পারে না। আর আমি তোমাদের সবসময় ভিডিওর মাধ্যমে একটা কথাই বলি যে আমি বলেছি না, সবসময় ভালো মনীষীদের বই পড়বে, মোটিভেশনাল ভিডিও পড়বে, জ্ঞানীগুণী ব্যক্তির কথা শুনবে, দেখবে অনেক কিছু জানতে পারবে। যে সবসময় সমস্যাকে নিজের থেকে ছোট ভাবতে হয় আর নিজেকে সবসময় উপরে রাখবে, তাহলে দেখবে যে কোনো সমস্যা না তোমার কাছে ছোট্ট মনে হবে। তো চলো, অনেক জ্ঞান দিয়ে দিলাম। আসলে জ্ঞান না গো, এগুলো না একটা মানুষের থেকে তো একটা মানুষ শেখে। এই যে আজকে আমি এটা শিখলাম তার কাছ থেকে, তোমরা হয়তো এটা আমার কথা শুনে তোমরাও হয়তো মনে একটু হলেও জোর পাবে। কারণ আমার ভিডিওর মেন মোটোই হলো তোমাদের মোটিভেট করা, তোমাদের পজিটিভ রাখা। তো চলো, এবারে আর টুকটুক করে কাজকর্ম শুরু করা যায়। পৃথিবীতে না কোনো কাজই ছোট না। ছোট কি জানো, আমাদের মানসিকতা আর আমাদের দৃষ্টিভঙ্গি। সৎ পথে থেকে তুমি যেটাই ইনকাম করো না কেন, সেটাই তোমার কাছে কিন্তু সম্মানের। কারোর কাছে ভিক্ষা করে বা কারোর পায়ের তলায় থেকে ইনকাম করাচ্ছে, নিজের কর্মে বা নিজের পরিশ্রমে ইনকাম করা কিন্তু অনেক অনেক সম্মানের। তবে হ্যাঁ, কিছু মানুষ দেখবে, কিছু মানুষের তলবদারি করে বা কিছু মানুষের পায়ে তেল দিয়ে কিছু ইনকাম তারা হয়তো ফটকা করে নিতে পারে, কিন্তু সেটা কখনো চিরস্থায়ী হয় না। যেদিন তার স্বার্থ ফুরিয়ে যাবে, সেদিন তোমাকে ছুঁড়ে ফেলতে সে কিন্তু দ্বিতীয়বার ভাববে না। সে চাইবে সারা জীবন তোমাকে কেনা গোলাম করে রাখতে। সে যদি বলে তোমাকে উঠতে হবে, সে যদি বলে তোমাকে বসতে হবে, কারণ তুমি তার কাছ থেকে অর্থ নিয়েছো। কথাগুলো শুনতে হয়তো ভীষণ খারাপ লাগছে, বাট এটাই কিন্তু মানে 100% ট্রু। তোমরা যদি ঠান্ডা মাথায় ভাবো তাহলে দেখবে এর মধ্যে কিন্তু এতটুকু খাদ নেই। কৃষাণু ঘোষ আইডি থেকে আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, উইন্ডো চ্যানেলগুলো কিভাবে কম সময়ে পরিষ্কার করব, প্লিজ একটুখানি টিপস দিও। আমার না একদম মাথায় নেই গো। আমার পুরো ক্লিন হওয়ার পর মাথায় পড়লো, এই বাবা, এটা তো আমাকে ভিডিও করে দেখানোর কথা ছিল। একদম কিছু মাইন্ড করো না গো,
আমি নেক্সট ব্লগে আমি তোমাকে দেখিয়ে দেবো যে কিভাবে আমি এত বড় বড় ভিডিও চ্যানেলগুলোকে ডেলি পরিষ্কার রাখি। কথা বলতে বলতে কিন্তু আমার বেডরুমটা ক্লিন করা হয়ে গেল, আর খুব তাড়াতাড়ি বেডরুমটা ক্লিন করে নিচ্ছি, কারণ মেয়ে এসে আমার বেডরুমেই পড়তে বসবে। দেখো বই খাতাগুলোও কিন্তু আমি বেডে দিয়ে দিলাম, কারণ ওকে এখন একা ছাড়তেই হবে, একদম সামনে পরীক্ষা। আর আমার তো টেনশনও করছে, বুঝতে তো পারছো, একদম প্রথম বোর্ড এক্সাম দিচ্ছে, এটা সব মাদেরই টেনশন, তবে এই বছরটা না আমার একটু বেশি টেনশন লাগছে জানো তো। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 11:15, তো আমার ঘড়ি 10টা মিনিট ফাস্ট আছে, তো টাইমটা বুঝে এরকম কটা বাজে। আর এখন মা কি ব্রেকফাস্ট খাবো, মায়ের এখন ফেভারিট ব্রেকফাস্ট হচ্ছে আজকে, তো চলো তোমাদের রান্নাঘরে গিয়ে দেখাই মায়ের ফেভারিট ব্রেকফাস্টটা কি, যেটা মা ভীষণ ভালোবাসে খেতে। আমার খুব ভালো লাগে। আসলে কি বলছে, আমার বকা ছকাতে ওই যে সকালবেলা সেদ্ধ ভাত বলো বা রুটি ফুটি এগুলো আমি বকে বকে খাওয়াই, আর মাকে যদি বলি মা কি টিফিন খাবে, মা রোজ একটাই ব্রেকফাস্টের কথা বলবে। চলো তোমাদের একবার রান্নাঘরে গিয়ে দেখাই মায়ের ফেভারিট ব্রেকফাস্টটা কি। চলো, লাইটটা জ্বালাতে হবে না, অন্ধকার হয়ে গেছে। মায়ের ফেভারিট ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি আর চা, এই হচ্ছে মায়ের ফেভারিট ব্রেকফাস্ট। তোমাদের হাসি পেলো কিনা বলো? না বলো না, হেসো না, আমি খুব মোটা হয়ে গেছি। ও মা এখন ডায়েট করতে, মা ডায়েটে আছে, 3বার ভালো লাগে না। মা এখন ডায়েট হচ্ছে, ঠিক আছে, মা এখন ডায়েট করছে। আর এখানে ভাত দেখো অলরেডি, তো দেখো যখন রান্নাঘরে এসছে একটু দেখিয়ে দিই। তো এখানে আজকে ভাত হবে, আর সবজি হাজবেন্ড বাজার কি কি নিয়েছে সেটাও একবার তোমাদের দেখিয়ে দিই। আর এই যে রয়েছে বরবটি, বেগুন, এই সরি বিনস, আমি না মাঝে মাঝে ভুলে যাই, বিনস ভাগ্যিস মা ছিল, বেগুন, ফুলকপি, ধনেপাতা, শিম, আর কি আছে তোমার উচ্ছে, আর হচ্ছে তোমার শসা, লেবু। আর এখানে মা পালং শাকটা কেটে রেখেছে, দেখাই। এই যে সেদিনকার পালং শাক বড়ি দিয়ে করেছি, এত টেস্টি হয়েছে। আবার হাজবেন্ড পালং শাক নিয়েছে, তো পালং শাকের তরকারিটা করব। আর এখানে তোপসে মাছ, এখানে রয়েছে তোপসে মাছ, ঠিক আছে। তোপসে মাছের কি রান্না করবো এখনো ভেবে উঠতে পারিনি, কি করবো মা? তোপসে মাছের সাদা সর্ষে দিয়ে পোস্ত দিয়ে মাখা মাখা ঝাল, হ্যাঁ ওই ধনেপাতা দিয়ে। হ্যাঁ তাহলে ডালটা করতে হবে, কারণ ওটা তো শুকনো শুকনো খাওয়া যাবে না। আর মেয়ের জন্য কাতলা মাছটা কোথায় গো? আচ্ছা কাতলা মাছ, হ্যাঁ কাতলা মাছটা মেয়ের জন্য ঝাল করে দেবো। তোমরা ওই একই দেখবে মেয়ে কাতলা মাছ খায়। তো চলো, সবজিটা জল ঝরে গেছে, এবার সবজিগুলো তুলে রেখে দিই। আর একটু জল ঝরলে ভালো হয়। কি ভালো লাগছে না দেখতে, সবজির জায়গাটা পুরো সবুজ হয়ে গেছে। ওই জন্য না আমি বাস্কেটটা সবুজ কালার কিনেছি। আর জানো তো সবুজ কালার কিন্তু আমাদের খুব চোখের পক্ষে ভীষণ ভালো। ঘুম থেকে উঠে যদি সবুজ গাছপালা, সবুজ কিছু দেখো না, চোখ কিন্তু ভীষণ ভালো থাকে। চলো, ফ্রি অফ কস্টে অনেক জ্ঞান দিয়ে দিলাম। আর এবারে আমার কিন্তু ঘুম থেকে উঠে আমার ফল তারপর ড্রাই ফ্রুট খাওয়া হয়ে গেছে, তো এবার গরম গরম চা। শীতকালে মোটামুটি 2বার চা খাওয়াই যায়। চলো মা, তোমার চাটা নিয়ে চলে এসো। কি হয়েছে গো? ওই 11 এর ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, একসাথে ছবি তুলতে হবে, আবার ছবি তোলায় খরচা। হায় ভগবান, তোর বাবা শুধু কদিন ধরে ভাবছে টাকা বাঁচে আর খরচা ঠিক চলে আসছে। কি কি লাগে বলো? 9 এর ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম রেজাল্ট এখানে আছে, সেকেন্ড টার্ম। আচ্ছা হ্যাঁ, তো কি 9 এর লাস্টের রেজাল্টটা বার করো। হে ভগবান, এই সব দায়িত্ব কেন আমাকে দিস, নিজেরা রাখিস না বলতো? রেজাল্টটা বার করো, এর ফার্স্ট রেজাল্ট লিখো। আর 9 এর ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম, ফার্স্ট টার্ম এখানে, সেকেন্ড টার্ম বার করতে হবে। কারণ ফার্স্ট টার্ম দেয়নি, ফার্স্ট টার্ম অনলাইনে দিয়েছে। এগুলো শুধু আমার ঘাড়ে চাপা তোরা। এবার আমি রান্না ছেড়ে এখন এইগুলো করব। হোয়াটসঅ্যাপে পাঠাবে। হ্যাঁ, আমি এখন রান্না ছেড়ে এইগুলো করবো। এইসব দায়িত্ব কেন তোরা নিজের ঘাড়ে রাখিস না, আমাকে সব দায়িত্ব তোরা দিয়ে দিবি। দেখি এখন কোথায় গেল। পেয়েছিস মাম্পা? কি পেয়েছিস? আরে ফার্স্ট সেকেন্ড টার্ম রেজাল্ট বার করবে। এই বাবা, ওদের সাথে থাকতে থাকতে আমি পাগলই হয়ে গেছি, ভালো লাগে না আমার। তাই এখন আমি খুঁজি বলো তো, এখানে তো নেই, এখানে তো সেদিনকারই গোছালাম। এখন মনে থাকে কড়াই চাপিয়ে এইসব জিনিস করা। দাঁড়াও, ক্যামেরাটা অফ না করলে আমি খুঁজে পাবো না। আরে এই দেখছি এগুলো পেয়েছিস? আমার মেয়ের কেজি থেকে সব সার্টিফিকেট, এতগুলো সার্টিফিকেট জমিয়েছি মেয়ের, সব স্কুল থেকেই পেয়েছে। আর এই রেজাল্ট আমি একটাও ফেলিনি, কত সার্টিফিকেট। হ্যাঁ দাঁড়াও, যাচ্ছে, একটু খুঁজছি আমি। তুমি যাও, আমি খুঁজছি, খুঁজে দিচ্ছি, যাও। আমার মাথা 10 এর আর 9 এর অ্যানুয়ালটা 10 এর রাখবে? 10 দাঁড়াও, চেষ্টা করছি। 10 তো মাম্পার কাছে আছে বললো। ঠিক আছে, চেঞ্জ করে দাও 9 এর।
বাবা চুপ করো। আরে বাদে চলো। আরে ভিডিও করে এবার আমাকে আমার কাজ করতে দাও। সব তুলে দাও, ওটা আমার চাপ, তোমার চাপ না, আমি করে নেবো, তুমি যাও এখন। আরে কোনটা বলছো? ওটা কিচ্ছু না, ফাঁকা বাক্স, দেখে নাও ওটা, ওটার মধ্যে কিচ্ছু নেই, ফাঁকা ওটা, আমি দেখেছি নেই, যত করে রাখি বলে সব হাতের সামনে তোমরা পেয়ে যাচ্ছ। যেদিনকার রাখবো না সেদিনকার বুঝবে, পেলেও দোষ না পেলেও দোষ, জিনিসপত্র খুঁজে না পেলে আমার দোষ। বার করে নিচ্ছি, একটা কড়াইতে হবে না, অনেক দেরি হয়ে গেছে খুঁজতে খুঁজতে। রান্নার সময় যদি এখন এইসব খোঁজাখুঁজি করে করতে হয় কাজ, ভালো লাগে না সত্যি। আমি মানে জিনিসপত্র যদি না পায়, নিজেদের জিনিস, সেটাও আমার দোষ, কেন পাচ্ছি না। কোনো কেউ আমার বাড়িতে একটা মানুষ নিজের জিনিস নিজে যত্নে রাখবে না, প্রত্যেকের দায়িত্বর জিনিস আমাকে দায়িত্ব হিসাবে রাখতে হবে। মেয়ের, আমার মায়ের, আমার হাজবেন্ডের, সবার। আমার বলেছি না, আমার মেয়ে মা যদি কোথাও বেরোয়, মায়ের শাড়ি থেকে মায়ের এভরিথিং আমাকে হাতের সামনে দেওয়া হবে। হাজবেন্ডের টাই, এই যে হাজবেন্ড আজকে বিয়ে বাড়ি যাবে, বলে গেল যে এই জামা কাপড়গুলো নামিয়ে রেখে দিও, তাহলে ভাবো কত দিকে আমাকে মাথা দিতে হয়, তার উপর আবার ইউটিউব হয়েছে। ওই জন্য ভাবছি আর পাচ্ছি না, মানে না আমার নিজেরই একটা এ হয়ে যাচ্ছে। জয় গুরু। তো বন্ধুরা, দুটো কড়াইতে তোমরা দেখতেই পেলে, একটাতে মাছ ভাজা বসিয়ে দিলাম আর একটাতে কিন্তু বড়িটা ভাজতে শুরু করে দিলাম। তো বড়িটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি, দেখেছো। এরপর এখানে ফোড়নে দিলাম একটু পাঁচ ফোড়ন, আর পালং শাক, আলু, শিম, তারপর যে বিনস, এইগুলো কিন্তু সব একসাথেই দিয়ে দিলাম কড়াইতে। আর আজকে জানো তোপসে মাছগুলো ভাজতে গিয়ে দুখানা তোপসে মাছ ভেঙে গেছে, কি করে ভাঙলো কে জানে। আর এখানে তোপসে মাছের ঝাল করার জন্য নিয়ে নিয়েছি সাদা সর্ষে, একটু পোস্ত আর কাঁচা লঙ্কা। তো আমি কিন্তু কালো সর্ষেটা একদমই এখন ইউজ করছি না, শুধুমাত্র যেটা ফোড়নে লাগে সেইটুকু দিচ্ছি, বাদবাকি সব রান্না কিন্তু আমি সাদা সর্ষেতেই করছি। আর এখানে দেখো একদম মিহি করে পেস্ট কিন্তু আমার হয়ে গেছে। আর পালং শাকটা নামানোর সময় ঠিক একটুখানি বড়ি কিন্তু ভালো করে গুঁড়ো করে দিয়ে দিয়েছি, আর খেতে কিন্তু দারুণ হয়েছে। তোমাদের কার কার পালং শাক ফেভারিট অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে বললো। আর গরম গরম পালং শাক কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে সকালবেলা যে সবজিগুলো ধুয়ে রাখা হয়েছিল সেগুলো কিন্তু জলটা ঝরে গেছে। এইবারে আমি বক্সে বক্সে করে এক একটা সবজি তুলে রেখে দেবো, যেদিন যে সবজিটা করব সেটা বার করে করব, তাহলে আমার কি বলতো সুবিধা হয়। সোমাদি বলে আমার এক সাবস্ক্রাইবার দিদি আমাকে স্কিনের মেকআপ রিলেটেড একটা কোয়েশ্চেন করেছো দিদি, তোমার পুরো কোয়েশ্চেনটা কিন্তু আমি পড়েছি, আমার মাথায় রয়েছে, আমাকে একটু সময় দাও, এই 1-2 দিনের মধ্যেই অন ক্যামেরায় এসে তোমাকে বুঝিয়ে দেবো, তাহলে তুমি আরও ভালো করে কিন্তু বুঝতে পারবে। যদি ভয়েস ওভার করে বলি তুমি কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো আমার কথা বলতে বলতে দেখো এখানে মাছের ঝালটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখলে কত তাড়াতাড়ি আমার রান্না বান্নাগুলো কমপ্লিট হয়ে গেল, ওই যে দুটো কড়াইতে করেছিলাম বলে এটা হয়ে গেল। তো নামানোর আগে একটু সর্ষে পোস্ত বাটা, ধনে পাতা আর সামান্য একটু কাঁচা তেল ছড়িয়ে কিন্তু আমি মাছের ঝালটা রান্না করেছিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল, মানে ব্যাপক হয়েছিল। আজকে পুরো মেঘলা ওয়েদার, দেখো একটুও ঠান্ডা লাগছে না, যে ভালোই গরম লাগছে। সকালের দিকে রোদ উঠেছিল, তারপর কিন্তু আর রোদের দেখা নেই, পুরো মেঘ করে আছে। আর চলো বাবা, হাঁপিয়ে গেছি। ঘড়িতে কটা বাজে দেখি, ঘড়িতে বাজে এখন এই ঘড়িটা 10 মিনিট ফাস্ট, ওই 12টা 40। আর চলো রান্নাগুলো একবার দেখিয়ে দিই কী কী রান্না করলাম। আর এই যে কালকে একটু লাউ ঘন্ট ছিল, সেটাকে বার করে রাখলাম ফ্রিজ থেকে। আর এই যে বড়ি দিয়ে পাঁচমিশালি পালং শাকের তরকারি, এখানে মাছের ঝাল রয়েছে। আর মাছের ঝালের কালারটা আজকে এত সুন্দর এসেছে, মনে হচ্ছে তো খেতে ভালো হবে, যদিও আমি এখনও দেখিনি। আর এখানে কাতলা মাছের কালিয়া আছে এই যে মেয়ের জন্য। আর এখানে ভাত আর এই যে ডাল, ব্যাস এই হচ্ছে আমাদের আজকে মেনু। ভাবছিলাম একটা ভাজাভুজি বা কিছু করব, কিন্তু আর হলো না গো সময়, আর ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে। এই শীতকাল এলো, আমার প্রত্যেক দিন মাইগ্রেনে ব্যথা বাড়বে।
চলো বন্ধুরা স্নানটা সেরে নিই। আর গিজারটা অন করেছি ওই জন্য ওয়েট করছি 10 মিনিট, কারণ এরপর যদি ঠান্ডা জলে স্নান করি না তাহলে আমাকে দেখতে হবে না, মাথা যন্ত্রণা আরও বেড়ে যাবে। কী বলতো, যাদের মাইগ্রেনের সমস্যা থাকে তাদের শীতকালে ঠান্ডা লাগানো যায় না, ঠিক আছে, ঠান্ডা জলে স্নান করা যায় না, ঠান্ডা হাওয়া লাগানো যায় না, তাহলে মাথার যন্ত্রণা আরও বেশি বেড়ে যায়। আর আমার যদি মাথা যন্ত্রণা শুরু হয় না, আমার পুরো এই পাশটা না পুরো ধরে যায়, মানে এই পাশে চোখ একদিকে পুরো এই পোর্শনটা। মাইগ্রেন মানে হচ্ছে একদিকে ব্যথা, আর এমনি যাদের মাথা যন্ত্রণা তাদের পুরো কপাল ব্যথা হয়। আর মাইগ্রেনের ব্যথা দেখবে যে কোনো এক সাইডটাকে শুরু হয়ে যায়, পুরো দাঁত ফাত অবধি না ধরে যায়, আর শুধু বমি বমি পায়, কিচ্ছু খেতে ইচ্ছা করে না। এই হচ্ছে মাইগ্রেনের সিমটম, বলে দিলাম। মাথা যন্ত্রণা করে, মাথা ঘোরায়, বমি বমি পায়, মানে অসহ্য লাগে। মাইগ্রেনের ব্যথা সহ্য করা যায় না, যাদের আছে তারা তো বোঝেই। তো ওই জন্য আমি ভাবলাম না, গিজারে আগে গরম জলে না স্নান করলে আজকে আমাকে দেখতেই হবে না। তো চলো এবার তোমাদের সাথে আবার বিকেলে দেখা হচ্ছে।